এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করব সেটা হরিয়ানার কার্নালের একটা ঘটনা। হরিয়ানার কার্নালে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল খয়রাতি লাল বর্মা আর উষা বর্মার ফ্যামিলি। ভদ্রলোক ব্যাটারির ব্যবসা করতেন। তার 2 মেয়ে আর সবথেকে ছোট এক ছেলে ছিল। ছেলের যখন 15 বছর বয়স তখন একটা রোড অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছিল। তারপর থেকেই তার যে স্ত্রী, তার মন খুব খারাপ থাকতো। একসময় তিনিও মারা গেছিলেন। তারপরে খয়রাতিলাল বর্মা নিজের 2 মেয়ে, বড় মেয়ে শ্যালি বর্মা আর ছোট মেয়ে কোমল বর্মা, দুজনের বিয়ে দিয়েছিলেন। শ্যালির বিয়ে হয়েছিল মুম্বাইয়ের একজন কাপড়ের বিজনেসম্যানের সাথে, আর কোমলের বিয়ে দিয়েছিলেন একটা ইঞ্জিনিয়ারের সাথে, যে ইঞ্জিনিয়ার আমেরিকাতে থাকতো। আর ফ্যামিলি মানে কোমল থাকতো নিজের শ্বশুর বাড়িতে। আজকের যে ঘটনা সেটা খয়রাতি লাল বর্মার যে বড় মেয়ে শ্যালি বর্মা, তাকে নিয়ে। তো শ্যালি বর্মার যে হাজব্যান্ড কাপড় ব্যবসায়ী আশিস, তার ব্যবসায় খুব বড় লস হয়ে গেছিল। তখন খয়রাতিলাল তাকে বলেছিল যে আমার তো ছেলে নেই, আমার কেউ নেই, তো আমার ব্যবসা তুমি দেখাশোনা করবে, তোমরা মুম্বাই থেকে চলে এসো। তো আসার পর তারা মানে বড় মেয়ে, বড় জামাই আর তাদের মেয়ের নাম ছিল তানিয়া। তো তারা তিনজনেই এসে খয়রাতিলালের ফ্যামিলিতে মানে খয়রাতিলালের বাড়িতেই থাকতেও শুরু করে। আর জামাই নিজের শ্বশুরের সাথে ব্যবসাও করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2016 সালে খয়রাতিলালের যে বড় জামাই আশিস, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছিল। খয়রাতিলালেরও বয়স হয়েছে। খয়রাতিলালের যে ব্যবসা সেটা তিনি আবারও একাই দেখাশোনা করতে শুরু করেন। সঙ্গে তার যে বড় মেয়ে স্যালি, সেও বাবার হেল্প করছিল। সে একটা প্রাইভেট কোম্পানিতেও কাজ করছিল, নিজের মেয়েকে বড় করছিল। এদিকে সব কাজকর্মের পরে যে ফ্রি সময়টা, সে আমাদের সবার মতোই সোশ্যাল মিডিয়াতে কাটাতে শুরু করে। ফেসবুকে তার অ্যাকাউন্ট ছিল, সেখানে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল কার্নালেরই অন্য একটা এলাকার একটা ছেলেটার নাম ছিল রাজকুমার। কি মনে হয়েছিল শ্যালির, সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেও তার একটা মেসেঞ্জারে মেসেজ এসেছিল, সেটার উত্তর দিয়েছিল। তারপরে দুজনের মধ্যে কথা হয়। কথাতে শ্যালি জানতে পারে যে রাজকুমার নামের ওই ছেলেটা তার থেকে 16 বছরের ছোট। যখনই রাজকুমার শ্যালির সাথে চ্যাটিং করত, সে তাকে প্রেমের প্রস্তাব দিত, বিয়ে করতে চায় এমনটাও বলতো। শ্যালি রাজকুমারকে বলেছিল যে তুমি আমার থেকে 16 বছরের ছোট, আমার মেয়ের থেকে হয়তো তুমি কিছু বছরের বড়, আমার একটা 15 বছরের মেয়ে আছে, আমি একজন বিধবা মহিলা, আমার কোনো প্রশ্নই ওঠে না তোমার সাথে বন্ধুত্ব করার বা তোমার সাথে বিয়ে করার। কিন্তু রাজকুমার নাছোড়বান্দা, সে ছাড়ে না। সে ওই রকমভাবেই মেসেজ করতেই থাকে, প্রেমের প্রস্তাব দিতেই থাকে। এক সময় স্যালির মনে হয় যে কথা বলা উচিত, একবার দেখা করা উচিত। দেখা করতে যায় সে একটা পার্কে কথা বলার পর দুজনকে ভীষণ ভালো লাগে। এবার রাজকুমার নিজের ফ্যামিলিতে নিজের মা বাবাকে, দাদাকে, বৌদিকে, সে যার সাথে বিয়ে করতে চায় মানে একজন বিধবা মহিলা শ্যালি বর্মা, তার ব্যাপারে বলেছিল। বাড়ির লোকজন বলেছিল না, এই বিয়ে সম্ভব না, বিয়ে তুমি করো না। কিন্তু রাজকুমার কোনো কথা না শুনে বিয়ে করে নিজের স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে উঠেছিল।
শ্যালি সে সময় নিজের 15 বছরের মেয়েকে নিজের বাবার কাছেই রেখে গেছিল। এবার শ্যালির বাবারও কিন্তু ইচ্ছা ছিল না যে তার মেয়ে নিজের থেকে 16 বছরের ছোট কোনো ছেলেকে বিয়ে করুক। তিনি বাধাও দিয়েছিলেন, কিন্তু মেয়ে শোনেনি। শ্যালি শ্বশুরবাড়িতে আসার পরে দেখে যে শ্বশুরবাড়ির লোকজনেরা তাকে পছন্দ করছে না। শুধু তাই নয়, তাদের যে ফ্যামিলি বিজনেস ছিল সেটা থেকেও তারা রাজকুমারকে বের করে দিয়েছিল, কারণ সে শ্যালির সাথে বিয়ে করেছিল। এবার শ্যালিকে বিভিন্ন রকমভাবে শ্বশুরবাড়ির লোকজনেরা খোঁটা দিতে শুরু করে যে তুমি চালাকি করেছো, ভুল বুঝিয়ে আমাদের ছেলেকে বিয়ে করেছো। তো এই ব্যাপারগুলো শ্যালির ভালো লাগছিল না। শ্যালি এবার নিজের হাজব্যান্ড রাজকুমারকে বলে যে চলো আমরা অন্য কোথাও ভাড়া নিয়ে সেখানে গিয়ে থাকব। রাজকুমার রাজি হয়েছিল। এদিকে রাজকুমারের হাতে কিন্তু আর কোনো কাজ নেই। শ্যালির ছোট বোন কোমাল যেখানে ভাড়ায় থাকতো একটা ফ্ল্যাটে, সেখানে একটা ঘর দেখে দিয়েছিল সে নিজের এক ছেলে এক মেয়ের সাথে থাকতো। তার হাজব্যান্ড আমেরিকাতে থাকতো। তো তার জন্য ঘর দেখে দিয়েছিল। শ্যালি রাজকুমারকে নিয়ে আর সঙ্গে নিজের মেয়ে তানিয়াকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। এবার রাজকুমারের কোনো কাজ নেই, তো রাজকুমার নিজের জন্য কাজ খুঁজছিল। হঠাৎ করে তার একজন পরিচিতর সাথে দেখা হয়। তারপরে সে ঠিক করে যে সে পর্তুগিজ যাবে, সেখানে সে কাজ করবে। একটা এজেন্টের সাথে কথা হয়, তো যাওয়ার ব্যবস্থা সে করে দেবে, তবে প্রায় 15-20 লাখ টাকার মতো দরকার, যে টাকাটা কিন্তু রাজকুমারের কাছে ছিল না। রাজকুমারের ফ্যামিলির লোকজন তাকে টাকা দেবেও না। এমন সময় শ্যালি, যেহেতু রাজকুমার হাজব্যান্ড, রাজকুমারের ভালো খারাপের দায়িত্ব শ্যালিরও। শ্যালি এই পর্যন্ত যে জমা পুঁজি ছিল প্রায় 18 লাখ টাকা, সেটা নিজের নতুন হাজব্যান্ড রাজকুমারকে দিয়েছিল পর্তুগাল যাওয়ার ব্যবস্থা করার জন্য। শ্যালির দেওয়া টাকা দিয়ে পর্তুগাল যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। রাজকুমার পর্তুগাল চলে যায়, সেখানে কাজ পেয়ে যায় নিজের এজেন্টের মাধ্যমে। কয়েকবার সে টাকাও পাঠিয়েছিল শ্যালিকে। এদিকে পর্তুগাল যাওয়ার পরে, কাজকর্মের পরে, সে ফ্রি টাইমটা এবার আবারও ফেসবুকে ইনস্টাগ্রামে কাটাতে শুরু করে। আবারও সে একটা নতুন নিজের সমবয়সী মেয়ে, কার্নালেরই একটা গ্রামের মেয়ে, নাম তার ভারতী, তার সাথে চ্যাটিংয়ে বন্ধুত্ব, তারপরে প্রেম শুরু করে। তাকে নিজের দুঃখের সমস্ত গল্প বলে। দুঃখের গল্প বলতে তার স্ত্রী তার থেকে 16 বছরের বড়, একদম রাগী মহিলা, ইচ্ছা করে জোর করে ফাঁদে ফেলে তার সাথে বিয়ে করেছে। তার ফ্যামিলির লোকজন একদম সেই বৌমাকে পছন্দ করে না। সেও কোনোভাবে তার খপ্পরে পড়ে গেছে, তবে তার ফাঁদ থেকে, তার জাল থেকে বেরোতে চাইছে, ভারতীর হেল্প চাইছে। সে নিজের বাকি জীবনটা ভারতীর সাথেই কাটাতে চায়। কয়েক বছর কিন্তু এইভাবেই কাটে। তারপর সে ভ্যাকেশনে চলে এসেছিল কার্নালে নিজের স্ত্রী, নিজের স্ত্রীর মেয়ে তানিয়া, তাদের সাথে সে উঠেছিল সেই ভাড়া ঘরে। তবে ভারতীর সাথে আগে থেকেই ঠিক হয়ে গেছিল কোথায় দেখা করবে, সেখানে চলে যায় দেখা করতে। সারাদিন একসাথে কাটায়। তারপরে ভারতী নিজের বয়ফ্রেন্ড রাজকুমারকে নিয়ে গেছিল নিজের বাড়িতে। ভারতীর বাড়িতে গিয়েও সেই যে গল্প সবটাই শোনানো হয়। তবে ভারতীর বাড়ির লোকজন বলে যে এইভাবে তো হবে না, কোনোভাবে তোমাকে আগে ডিভোর্স করতে হবে তোমার প্রথম স্ত্রীকে, তারপরেই আমাদের মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। আমরা খুব খুশি যে আমাদের জামাই পর্তুগালে থাকে। এবার রাজকুমার শ্যালি বর্মাকে বলে যে তোমার সাথে বিয়ে হয়েছিল তখন আমি বুঝতে পারিনি, এখন আমি বুঝছি যে আমাদের এজের যে এত বড় ডিফারেন্স রয়েছে, আমাদের একসাথে চলতে পারে না, তো তুমি আমাকে ডিভোর্স দাও। শ্যালি
সে বলে, আমার সারা জীবনের জমা পুঁজি আমি তোমাকে দিয়েছি, ডিভোর্স আমি তোমাকে দেব না। তুমি সব জেনে বুঝেই বিয়ে করেছো, তুমি কোনো ছোট বাচ্চা নয়। ডিভোর্স যেহেতু দেব না, তোমাকে আমার সাথেই থাকতে হবে। দুজনের মধ্যে মনোমালিন্য চলে, তবে ডিভোর্স দেবে না এটা জানিয়ে দেয় শ্যালি। শ্যালি কিন্তু ভারতীর ব্যাপারে জানতো না। শ্যালি ভাবছিল যে হয়তো বাড়ির কারণে, বাড়ির লোকজন অশান্তি করে বলে তার হাজব্যান্ড তার কাছে ডিভোর্স চাইছে। এবার রাজকুমার নিজের গার্লফ্রেন্ড ভারতীর সাথে প্ল্যানিং করে যে এইভাবে ডিভোর্স চাইলে হবে না, পৃথিবী থেকেই ঝামেলা সরিয়ে দিতে হবে। প্ল্যান করে সে নিজের স্ত্রীকে বলেছিল যে ভাটিন্ডা যাব, ভাটিন্ডাতে আমার কাকার বাড়ি, আমার কাকা তোমাকে দেখেনি, তো আমার কাকা বারবার বলছে যে তুমি নিজের স্ত্রী শ্যালিকে নিয়ে আমাদের বাড়িতে এসো, আমরা তোমার খাওয়া দাওয়ার আয়োজন করেছি। রাজকুমার নিজের বাইক নিয়ে, সঙ্গে নিজেদের মেয়ে তানিয়াকে নিয়ে বাইকে শ্যালি, তানিয়া আর রাজকুমার বেরিয়ে পড়েছিল ভাটিন্ডা যাওয়ার উদ্দেশ্যে। ভাকড়া নামের একটা নদী ছিল। নির্জন এরিয়া দিয়ে যখন তারা বাইক নিয়ে যাচ্ছিল, রাজকুমার সেই বাইক চালাতে চালাতে হঠাৎ করে বাইক নিয়ে সঙ্গে স্ত্রী আর তার মেয়েকে নিয়ে ভাকড়া নদীতে গিয়ে পড়ে। এই ব্যাপারটা কিন্তু সে প্ল্যান মোতাবেক ঘটিয়েছিল, কারণ সে জানতো যে শ্যালি বা শ্যালির মেয়ে কেউ সাঁতার কাটতে জানে না, জলে পড়ে গেলে তারা দুজনেই ডুবে যাবে। সেটাই হয়েছিল। জলে পড়ে যাওয়ার পরেই রাজকুমার সাঁতার কেটে উপরে ধারে উঠে আসে। উঠে দাঁড়িয়ে সে দেখতে থাকে যে কিভাবে তার স্ত্রী আর তার মেয়ে ছটফট করে জলে ডুবে যাচ্ছে। যখন সে কনফার্ম হয়ে যায় যে দুজনে আর বেঁচে নেই, তখন সে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। নির্জন এলাকা, খুব বেশি লোকজন ছিল না, তবে পাশেই একটা ইট ভাটা ছিল। ইট ভাটার সমস্ত যে কাজ করার লোকজনেরা তারা ছুটে এসেছিল, তারা সঙ্গে সঙ্গে জলে নেমে পড়েছিল। নেমে তারা শ্যালিকে তুলে নিয়েছিল, তবে শ্যালি আর বেঁচে ছিল না। 15 বছরের তানিয়াকে সেদিন খুঁজে পাওয়া যায়নি। পরে পুলিশের নামানো ডুবুরির দল 3 দিন পরে সেই বাচ্চা মেয়ে তানিয়াকে তুলেছিল। এই ঘটনার পর শ্যালির যে বোন কোমল বর্মা, সে পুলিশ স্টেশনে জানিয়েছিল যে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। রাজকুমার যতই বলুক বা কান্নাকাটি করে বোঝাক, ব্যাপারটা তদন্ত হওয়া দরকার। কারণ তার দিদি তাকে বলেছিল যে রাজকুমার তার সাথে আর থাকতে চাইছে না, ডিভোর্স চাইছে। সেই জন্য অবশ্যই দেখা উচিত যে এই ঘটনাটার পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে কিনা। এবার পুলিশ টিম রাজকুমারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আর রাজকুমারের কল ডিটেল চেক করে। চেক করতেই ভারতী সাথে তার যে রিলেশন, সেই ব্যাপারটা সবার সামনে এসেছিল। ভারতী আর রাজকুমারের জিজ্ঞাসাবাদ হয়েছিল। তারপরে পুলিশ পুরো ব্যাপারটা জানতে পেরেছিল যে এই ঘটনাটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, একটা প্রি প্ল্যান্ড মার্ডার। রাজকুমারকে সঙ্গে ভারতীকে অ্যারেস্ট করা হয়েছিল, তবে ভারতীর জামিনে মুক্তি হয়েছিল। রাজকুমার কিন্তু এখনও জেলেই রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটাই কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব কিন্তু অনেক বন্ধুত্ব পরিণতি খুব ভালো হলেও বেশিরভাগ সময় ঠকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।